প্রিয় দর্শক, স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ, একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যাওয়া এসব অপরাধ আর অনিয়মের অনেক কিছুই আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতেই আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। নামের ভুলে জেল খাটতে শুনেছেন আয়নাবাজির কথা, কিন্তু নামের ভুলে খুন হতে শুনেছেন কি? ঘটনার শুরু এক সন্ধ্যায় একটি ছেলের ওষুধ আনতে বাসা থেকে বের হওয়া দিয়ে, কিন্তু সেই সাধারণ সন্ধ্যাটি রূপ নেয় এমন এক রহস্যে যার জট খুলতে সময় লেগেছিল 9 মাসেরও বেশি। ক্রাইম সিনের এই পর্বে আমরা দেখাবো কি ঘটেছিল সেই সন্ধ্যায় এবং কিভাবে খুলেছিল রহস্যের জট। নারায়ণগঞ্জের একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ও লেভেলের ছাত্র ইয়াসিন আরাফাত এক সন্ধ্যায় বাসা থেকে বের হয় মায়ের জন্য ওষুধ আনতে, কিন্তু 17 বছরের এই কিশোরের সেটি শেষ যাওয়া, আর ফেরা হয়নি তার। 2 দিন ধরে পরিবার খুঁজে বেড়ায় সম্ভাব্য প্রতিটি জায়গায়। তার ফোনে বারবার কল করা হয়, রিং হলেও কেউ রিসিভ করে না। তৃতীয় দিন খোঁজাখুঁজির ইতি টানে একটি লাশ ডিএনডি লেকে মেলে মরদেহটি। 9 মাস তদন্ত শেষে জানা যায় ছেলেটি খুন হয়েছে নামের ভুলে। আমরা একটা যোগসূত্র পেলাম যে আমাদের ডিসিসের নাম ইয়াসিন আরাফাত, আবার মিম যে ছেলের সঙ্গে তার রিলেশন, এই ছেলেটার নামও ইয়াসিন আরাফাত, এবং আমরা তার আইডি থেকে দেখলাম যে এটা আসলে আমাদের ডিসিস ইয়াসিন আরাফাত না। পড়াশোনার সুবিধা হবে এই ভেবে 2 মেয়ে এক ছেলে নিয়ে চাষারা এলাকায় ভাড়া থাকতেন আফরিনা নাসরিন। ছেলে ইয়াসিন আরাফাত বেইজ স্কুলের ও লেভেলের শিক্ষার্থী। খুব মেধাবী স্টুডেন্ট ছিল, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো। 2025 সালের 11 আগস্ট সন্ধ্যা 7:30 মায়ের জন্য ওষুধ আনতে বাসা থেকে বের হয় ইয়াসিন। আমি প্রথম ভাবছি হইতে পারে কোনো বন্ধু বান্ধব হয়তো পরীক্ষা শেষ হয়েছে হিসাবে চল আমাদের সাথে একটু ঘুরতে যাই, হয়তো এরকম যাইতে পারে। কিন্তু আমার ছেলে কখনো রাতে কখনো বাইরে থাকে না। আমার প্রশ্ন হচ্ছে এটা, সর্বোচ্চ হাইস্ট 10টার ভিতরে সে বাসায় আসে। বন্ধুদের সাথে যদি বন্ধুর সাথে যায়ও তাও 10টার মধ্যে আসে, খেলতে খেলতে গেলেও, কিন্তু সেদিন তো আর আসে না। অনেকটা সময় চলে যাওয়ায় মোবাইল ফোনে কল করেন মা। কলের রিসিভ হয় না, পরে 9টা থেকে আমরা খোঁজাখুঁজি শুরু করলাম। পরে তো আর পাইলাম না। পরে এই চাষারার দিকে অনেক নারায়ণগঞ্জের যে ততটুক জায়গা চিনি আমরা ততটুকের ভিতরে খোঁজাখুঁজি করছি। বিভিন্ন জায়গায় খোঁজার পরে আমি টায়ার্ড হয়ে পড়েই গেছি চাষারা। ওইখান থেকে উঠে ধরে আমার মেয়ে আমার আর ওর বান্ধবীরা কয়েকজন ধরে বাসা নিয়ে গেছে। বলছে যে আম্মু তুমি আর এভাবে খোঁজাখুঁজির দরকার নাই। নিখোঁজের পরের দিন থানায় জিডি করার সিদ্ধান্ত নেন মা আফরিনা ইয়াসমিন। এ সময় ছেলের এক বন্ধুর আচরণে সন্দেহ হয় তার। জিডি করে আসার পর থেকে সে আর আমার সাথে দেখা সাক্ষাৎ করে নাই, ফোন দিলেও ফোন রিসিভ করে না। এই জন্য সন্দেহ করছি। ওর মায়ের ফোন দিছি একদিন মাগরিবের নামাজের পরে, বলতেছে হয়তো নামাজ পড়তেছে। আমি নামাজের টাইম তো শেষ। আরেকদিন ফোন দিছি 10টা বাজে, বলতেছে মসজিদে নামাজ পড়ে। কিসের নামাজ? এশার নামাজ। আমি 10টার সময় এশার নামাজ পড়ে? কয় হ্যাঁ। তখন মনে করে না আর কি বলবো, এরকম কয়েকদিন ফোন দেওয়ার পরে যখন রিসিভ করে না তখন বুঝে লাইছি যে হ্যাঁ। জিডি করা হলেও ইয়াসিনকে খোঁজার ব্যাপারে নারায়ণগঞ্জ সদর থানার তেমন তৎপরতা ছিল না বলে অভিযোগ আফরিনা ইয়াসমিনের। কিছু হয় না। পরে আমি সরাসরি চলে গেলাম যে আপনারা কই কিসের ডায়েরি করলাম, কোনো খোঁজাখুঁজি নাই। কয় আপনি হাসপাতাল খোঁজেন, এখান সেখান হাসপাতালগুলো খোঁজেন। তো আমি বললাম হাসপাতাল কেন খুঁজবো, ওইখানে থাকতে পারে। আমি কই না, ওইখানে থাকতে পারে না আমার ছেলে। হাসপাতাল দেখতে বলছে, আমরা বলছি না আমরা হাসপাতাল দেখবো কেন, এটা আপনাদের কাজ, আপনাদেরকে ডায়েরি করছি মানে এটা আপনাদের কাজ। কয় না আমাদের এত কাজ নাই, এটা আপনারা খোঁজেন। 13 আগস্ট সকাল সিদ্ধিরগঞ্জ থানার একটি ফিলিং স্টেশনের সামনে ডিএনডি লেকে পানিতে একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। আমার ডিউটি সকাল 8টায় বাসা থেকে আসছি। বাসা থেকে আসার পরে দেখি এই জায়গায় অনেক লোকজন, সাথে পুলিশও আছে। পরে দেখুন লেকপার থেকে একটা লাশ তুললো। অনেকজনে তো ভয় পাইছে, লাশের আপনার চামড়া আমরা সব ছুটে ছিল, মনে হয় মাছে ঠুকরাইছে। সাথে সাথে কল আসে ইয়াসিনের মায়ের কাছে, কিন্তু মরদেহের পোশাকের বর্ণনা শুনে ঘটনাস্থলে না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। 13 তারিখ
সকালবেলা আমাদের কাছে একটা কল আসলো যে ওইখান থেকে সিদ্ধিরগঞ্জ থানার থেকে যে এখানে একটা বডি পাওয়া গেছে। পরে আমি জিজ্ঞেস করলাম ডিটেল কী কালারের কাপড় চোপড় পরা। পরে বলে যে একটা টি শার্ট একটা জিন্সের প্যান্ট। আমি বলি না, আমার ছেলে তো এইসব কোনো কাপড় চোপড় পরে না। সে পরছে এলো স্ট্রিচ একটা ব্ল্যাক প্যান্ট আর রেড কালারের শার্ট, ফুল হাতার শার্ট। তো বলে না এরকম তো না। তো এরকম না বললে তো আর মিলে না, ম্যাচ করে না, তাহলে তো আর আমি যাই নাই। তো বলছে যে না, এটা আমার ছেলে না। এদিন রাত 10টার দিকে আবার কল পান আফরিনা। খবর আসে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে এসেছে অজ্ঞাত মরদেহ। এবার পোশাকের বর্ণনা শুনে আফরিনা নাসরিন নিশ্চিত হন তার একমাত্র ছেলে আর নেই। বললো যে বোন, আমাদের হাসপাতালে তো বিকাল 6টার দিকে একটা বডি আসছে। আমাকে কী কালারের শার্ট পরা ভাই? কয় লাল শার্ট কালো প্যান্ট। এটা শোনার পরে আমার আর দুনিয়া মনে করেন মাথার মধ্যে আকাশ ভেঙে বসছে। দেখার পরে আমার মনে হয়েছে সোজা কথা যে কেউ আমার ছেলের চেহারাতে অ্যাসিড মাইরে মারছে, এরকম আমার কাছে মনে হয়েছে। নাহলে চামড়াটা কিভাবে ঝলসে গেল। জানা যায় ডিএনডি লেকে পাওয়া অজ্ঞাতনামা মরদেহটি ইয়াসিনের। আর এরই মধ্যে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ একটি অপমৃত্যু মামলাও দায়ের করে ফেলেছে। যেহেতু বডির কোনো নাই, কেউ নাই, তাহলে ওনারা সরকারবাদী মামলা করে ফেলাইছে। এই যে সিদ্ধিরগঞ্জ থানা থেকে অলিউল্লাহ। তো বললাম যে স্যার প্লিজ আমাদের কাছ থেকে মামলাটা নেন, আপনারা এটা উইথড্র করেন। কয় সম্ভব না, এটা পসিবল না। আপনাদের যখন থেকে পোস্টমর্টমের রিপোর্ট আসবে তারপর থেকে আপনারা মামলা দিতে পারবেন, এর আগে পারবেন না। ইয়াসিনের মৃত্যুর ঘটনায় মামলা দায়েরের জন্য তার মাকে অপেক্ষা করতে হয় ময়না তদন্তের প্রতিবেদন আসা পর্যন্ত। ময়না তদন্তের রিপোর্ট জানায় ইয়াসিনকে হত্যা করা হয়েছে শ্বাসরোধ করে। মরদেহ পাওয়ার 2 মাস 7 দিন পর ইয়াসিনের মা সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তাতে তিনি আসামি করেন ইয়াসিনের কয়েকজন বন্ধুকে। কিন্তু কেন? না, এরকমটা না, কিন্তু ইয়াসিন এটা মনে করতো যে তুই জানোস আমার একটা বোন আছে, তুই তাহলে যখন তখন আমার বাসায় কেন আসিস না বললা। এটা নিয়ে ওর সাথে কথা কাটাকাটি হয়েছে। বলছে যার কখন আসবি না এইভাবে যা। পরে হ্যাঁ বলে কি আন্টি একটু ভিতরে আসি, একটু আপুর সাথে কথা বলি। আপু না, আপু বলে না, ফারিয়ার সাথে একটু কথা বলি, ফারিয়ার সাথে কথা বলি। পরে বলতেছে ইয়াসিন বলে কে তোরে বলছি না যাইতে? কয় আন্টি দেখছেন ওই কী করে। পরে হ্যাঁ যখন যায় না তখন ইয়াসিন ধাক্কা দা বলছে যা বেরো আমার বাসাতে, বাইরে আর কখনো আসবি না। বাস এতটুকুই। এই জন্য ওকে সন্দেহ করছি। তখন হ্যাঁ যাইতে যাইতে বলছে নামতে নামতে যে কাজটা ভালো করলি না, কাজটা ভালো করলি না তুই। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেফতার করে। সোহেল হইলো একটা নেশাগ্রস্ত লোক, অটো চালক আর কি। এসএনডি ভিলেজ স্কুলতে আসার সময় 2 দিন হট করে হাতে ধরে টাকা চাইছিল। তখন আমার কাছে বললো, আমি বলছি যে আমু গাড়ির মধ্যে সোহেল লেখা ছিল, হ্যাঁ নাম মনে হয় সোহেল। বলল ওই হ্যাঁ অটোতে, যে অটো চালাইতো। তখন ওই ওরে সন্দেহজনক বললাম। পরে অলিউল্লাহ যে ওই এসআই ওনাই ওই হ্যাঁ অ্যারেস্ট করে আনলো। হ্যাঁ তবু ইয়াসিন হত্যা রহস্য উদ্ঘাটন করতে মামলার তদন্তভার পিবিআইকে দেওয়ার জন্য পুলিশ সদর দপ্তরে আবেদন করেন মামলার বাদী। এরই বা কারণ কি? হাসানকেই ধরতে পারে না, যারা নাকি আমি মূল টার্গেট আসামি দিছি, আর এই ধরে নাই। হ্যাঁ, এই জন্যই তো আমি করছি যে আপনি কি কাজ করেন। বাসা পর্যন্ত আমি নিয়ে গেলাম, বাসা নিয়ে দেখাই দিলাম, সব কিছু করলাম, আর কি করতাম। একজন বাদী হয়ে তাকে সর্বোচ্চ হেল্প আমি করছি, তাহলে সে তো সেই রেসপন্স পাই নাই। থানায় মামলা হওয়ার 9 মাস পর তদন্তের দায়িত্ব পায় পিবিআই। থানা যে পর্যন্ত তদন্ত করেছিল আসলে সেখান থেকে আমরা আসলে কোনো কিছু উল্লেখযোগ্য কোনো কিছু পাইনি যে তারপর থেকে আপনার শুরু করা যায় বা কোনো একটা ক্লু এরকম কোনো কিছু পাওয়া যায়নি। মামলার নথি পর্যালোচনা করে ইয়াসিন হত্যার সম্ভাব্য মোটিভ বা উদ্দেশ্য নির্ধারণ করা হয়। ইয়াসিন আরাফাতের যখন মৃতদেহটা পাওয়া যায় 25 সালের আপনার 11ই আগস্ট, তখন আমাদের একটা ক্রাইম সিন টিম কাজ করেছিল এটার পেছনে। আমরা কিছুদিন ছায়াতদন্ত করেছিলাম। তখনও আমরা এটার হত্যার সঠিক কোনো কারণ খুঁজে পাইনি। কিন্তু এই ডিসিস্টের মা, তাদের যে ফ্যামিলি, তার মা, মামা, এদের ভিতরে যে জমি জমা নিয়ে যে একটা বিরোধ ছিল, এটা তখনই আমরা এটা কিছুটা আমরা আন্দাজ করতে পেরেছিলাম। সো ওই ধারণা থেকে আমাদের কাছে এটা মনে হচ্ছিল যে হয়তোবা এই সম্পত্তির কারণেই হয়তোবা এই ইয়াসিন আরাফাতকে
খুন করা হয়ে থাকতে পারে। ও লেভেলের একজন শিক্ষার্থীর আকস্মাৎ নিখোঁজ হওয়া এবং পরবর্তীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া, এই পরিণতি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ওমর ফারুক। ওমর, আপনাকে স্বাগত। এই বয়সী একজন শিক্ষার্থীর এভাবে হারিয়ে যাওয়া, নিখোঁজ হওয়া, পরিবার প্রথম ধাপে আসলে কি অনুমান করেছিল? তাদের সে সময়কার পরিস্থিতি কেমন ছিল? সন্ধ্যার পরে বাইরে থাকারই যেহেতু ইয়াসিন আরাফাতের অভ্যাস ছিল না, তো এই বিষয়টাই তাদের কাছে অস্বাভাবিক একটা বিষয় ছিল। এবং তার পরিবার আমাদেরকে যেটি জানিয়েছে যে ইয়াসিন আরাফাত খুবই পরহেজগার একটা ছেলে ছিল, সে নিয়মিত নামাজ পড়তো, পড়াশোনায় খুবই মনোযোগী ছিল এবং বন্ধু বান্ধব পছন্দের ক্ষেত্রেও তার এক ধরনের রুচির সে পরিচয় দিত আর কি, যার তার সাথে সে মিশতও না। এবং তার বাসায় কে আসবে কে যাবে সেটার বিষয়েও তার এক ধরনের গাইডেন্স ছিল আর কি, ডিসিপ্লিন একটা লাইফ সে লিড করতো। সে কারণে আসলে পরিবারের কাছে সে যাওয়ার পরে এখনও আসতেছে না কেন, সেটা তাদের কাছে একটা বড় প্রশ্ন ছিল। তারপরে তো তাকে খোঁজাখুঁজি যখন শুরু করলো, অনেকক্ষণ পর্যন্ত তাকে আসলে ফোন দিয়ে পাওয়া যাচ্ছিল না। এবং তারা আসলে প্রথম যেই রাত, সেই রাতটা আসলে পুরোটা তারা এই বিভিন্ন জায়গায়, বন্ধুদের বাসায়, নানান জায়গায় আসলে তারা খোঁজাখুঁজির বিষয়ে ব্যস্ত ছিল। তারা আসলে তাৎক্ষণিকভাবে আসলে তেমন কাউকে সেভাবে সন্দেহ করেন নাই যে আসলে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে। তো এর পরবর্তীতে তারা থানায় ডায়েরি করলেন এবং এই ডায়েরির প্রেক্ষিতে পুলিশ কি ধরনের অনুসন্ধান করেছে বা তারা আসলে কতটা তৎপরতা দেখিয়েছে? ডায়েরি নিয়ে আসলে পুলিশের যে তৎপরতা, সেটা নিয়ে পরিবার খুবই হতাশার কথা আমাদেরকে জানিয়েছেন যে এরকম একটা ঘটনার পরে পরিবারগুলোতে স্বজনদের ভেতরে যেই ধরনের উৎকণ্ঠা থাকে, সেই উৎকণ্ঠাকে কোনোভাবেই নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ অ্যাড্রেস করেননি বলেই পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এখন সর্বত্র আমরা জানি যে সিসি ক্যামেরা রয়েছে, কিংবা এবং তার সাথে ইয়াসিন আরাফাতের সাথে একটা মোবাইল ফোনও ছিল। হ্যাঁ, রাত 12টা থেকে 12:30 পর্যন্ত ইয়াসিন আরাফাতের কাছে যেই মোবাইলটি ছিল, একটা বাটন ফোন সে ইউজ করত। সেই পরবর্তীতে আমরা জানতে পারছি যে রাত 12টা পর্যন্ত এই মোবাইল ফোনটি সক্রিয় ছিল, মানে অ্যাক্টিভ ছিল। পরিবার তো আসলে থানায় গিয়েছে পরের দিন, তাৎক্ষণিকভাবে পরিবারও কিন্তু প্রশাসনকে, থানা পুলিশকে জানায়নি। তো সেই কারণে আসলে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে এই ব্যবস্থা নিতে পারেনি। কিন্তু নিখোঁজ জানার পরে তাদের যে তৎপর হওয়ার কথা ছিল, যে পদক্ষেপ নেওয়ার কথা ছিল, সেগুলো আসলে থানা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়নি। সেটা আসলে পরিবারের অভিযোগ। আমরা এই ঘটনা পরবর্তীতে গড়িয়েছে অনেক দূর, 9 মাস কেটে গেছে তদন্তে। এসব নিয়ে ফিরবো আবারও আপনার কাছে। প্রাথমিক সন্দেহের পেছনে ছুটে তদন্তকারীরা কোনো উত্তর পাননি, তবে সত্যের খোঁজ থেমে থাকেনি। অনুসন্ধান এমন এক ব্যক্তি ও মোটিভের মুখোমুখি করে যা ভাবতেও পারেনি ইয়াসিনের পরিবার আর তদন্তকারীরা। পিবিআই তদন্তের দায়িত্ব নেয়ার পর নতুন করে খুঁজতে শুরু করে প্রতিটি সূত্র। পরিবারের সন্দেহের বাইরে গিয়ে প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ তদন্তকে নিয়ে যায় সম্পূর্ণ নতুন একদিকে। কি ছিল সেই সূত্র আর কিভাবে খুলে যায় এই হত্যাকাণ্ডের রহস্যের প্রথম দরজা? ইয়াসিনের ঘনিষ্ঠ বন্ধু সার্কেল আর মামাবাড়ির লোকজনকে ঘিরে চলতে থাকে অনুসন্ধান ও প্রযুক্তিগত তথ্য পর্যালোচনা। ভিকটিমের মানে মা, বাবা, ভাই বোন, যে আত্মীয় স্বজন কে কোন অবস্থায় থাকতে পারে, সবারই নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং ভিকটিমের সাথে কোন স্কুলে লেখাপড়া করছে, তাদের সাথে কে কার কীভাবে সম্পর্ক আছে, এই সংক্রান্ত আমরা বিভিন্ন তথ্য, তাদের নাম ঠিকানা, যাদের মন চাইছে নাম ঠিকানা, মোবাইল নাম্বার, তাদের সাথে ভিকটিমের সাথে কে বেশি মিশতো, কে চলতো ফিরতো, এই সমস্ত নাম ঠিকানা, এবং ভিকটিমের আত্মীয় স্বজনের সাথে ভিকটিমের মানে গার্জিয়ান, অর্থাৎ গার্জিয়ানের সাথে তাদের আত্মীয় স্বজনের কী সম্পর্ক, ভালো মন্দ সব কিছু আমরা পর্যালোচনা করি এবং ভিকটিম কোথাও কারোর সাথে প্রেম সংগঠিত অথবা কারো হয়েছে কিনা, এই বিষয়গুলি আমরা পরিলক্ষিত করি। যেদিন খুন হয় সেদিন হাসান কোথায় ছিল, হাসানের সাথে কারা চলাফেরা করতো, হাসানের স্কুলে আমরা খোঁজ নিয়েছি আমরা বিভিন্নভাবে, এবং হাসানের যে ব্যবহৃত মোবাইল ফোন থেকে শুরু করে আমরা অনেক কিছু তথ্য প্রযুক্তি, অনেক বিষয়গুলো নিয়ে আমরা
শুরুতে আমরা এগুলো নিয়ে কাজ করি, যাচাই বাছাই করে আমাদের কাছে মনে হচ্ছে না, প্রাথমিকভাবে মনে হচ্ছে হাসানের সঙ্গে জড়িত থাকার তেমন একটা সম্ভাবনা নাই। ডিসিজকে খুন করার 2-2.5 মাস আগে তার মা তার বড় ভাইয়ের অর্থাৎ এই নুসরাত জাহান মিমের বাবার বাড়িতে গিয়েছিলেন রূপগঞ্জে। তো সেখানে এই ডিসিস্টের মার সঙ্গে এই নুসরাত জাহান মিম এবং তার মা বাবার সঙ্গে ঝগড়া হয়েছিল, এখানে ডিসিস্টের মা অ্যাসল্টেড হয়েছিলেন। তো এই বিষয়টাই নিয়ে আমরা তখন মনে করি হয়তো বা তাহলে এখানে মিমদের ফ্যামিলি থেকে এই কাজটা করা হয়ে থাকতে পারে। ইয়াসিনের মামা বাড়ির এক সদস্যের অস্বাভাবিক গতিবিধি নজরে আসে পিবিআই এর। এই ডিসিস্ট মারার পর থেকে এরপর থেকে আজিমার এই তার শ্বশুরবাড়িতে যায় না, অর্থাৎ এই ডিসিস্টের যে মামার বাড়ি রূপগঞ্জে সেখানে সে আর যায় না এই ডিসিস্ট খুন হওয়ার পর থেকে। এবং সে আগে সে থাকতো সিদ্ধিরগঞ্জে, সে সিদ্ধিরগঞ্জে সেখানেও আর থাকে না, এই এলাকা সে ছেড়ে দিয়েছে এই ডিসিস্ট খুন হওয়ার পর থেকেই। তখন আমাদের সন্দেহটা একটু জোরালো হলো। পিবিআই আরও দেখতে পায় ইয়াসিনের মামাতো বোন নুসরাত জাহান মিমের স্বামী আজিম যোগাযোগের জন্য বিভিন্ন সময়ে 17টি সিম ব্যবহার করেছেন। তবে ইয়াসিন হত্যাকাণ্ডের দিন থেকে সিমগুলো বন্ধ, শুধু একটি নম্বর সক্রিয়। আর যে এনআইডি কার্ড দেওয়া 17টা নম্বর ব্যবহার করছে। সর্বশেষ এই নাম্বার, আর যে নাম্বার দিয়ে আমরা তাকে পাওয়া গেল ওই নাম্বারটা তার বোর কাছে ছিল, ওই নাম্বারে থেকে বোর কাছ থেকে ওই নাম্বারটি না সে ব্যবহার করতো। তদন্ত টিম বন্ধ থাকা 17টি সিমের 2 বছরের কল আসা যাওয়ার তথ্য বিশ্লেষণ করে দেখতে পায় আজিমের সাথে 3টি নম্বরে বেশি আলাপ হয়েছে। আর ইয়াসিন হত্যাকাণ্ডের দিন ওই 3টি নম্বরের অবস্থান ছিল একই জায়গায়, আর সেদিনের পর থেকে নম্বরগুলো বন্ধ। আজিম ছাড়াও ঘটনাস্থলে সক্রিয় 3টি সিমের একটি জাহিদ, একটি অন্য এক ব্যক্তি তদন্তের স্বার্থে যার নাম প্রকাশ করা হচ্ছে না, এবং আরেকটি সিম এক নারীর নামে নিবন্ধিত। আজিমের নাম্বার আরও 3টা নাম্বার। তো তখন তো আমাদের পরিষ্কার যে রাত 12টায় অর্থাৎ 8:30 থেকে শুরু করে 12টা 12:30 পর্যন্ত একই লিঙ্গে এই সমস্ত নাম্বার পাওয়া যায়। তা আমাদের ধারণা পরিষ্কার হলো যে এই গ্রুপে অর্থাৎ এই অপরাধীরা এই আজিমের সাথে ঘটনা ঘটাইতে পারে। পিবিআই আরও দেখতে পায় ঘটনার দিন 4টি নম্বর ভুইঘর থেকে পাসপোর্ট অফিস হয়ে ট্যামরার হীরাঝিল পর্যন্ত গিয়েছে। অনেক কিছু আমরা আগাইছি যখন, তা আমার সন্দেহ 2টা হয়ে গেল, পলায়া থাকে, তার এলাকায় থাকে না। তো আমরা এই নাম্বারগুলি আগাইলাম আর তার সিম বন্ধ থাকে। তো 4টা বিষয় আমাদের পরিষ্কার হইল যে এই এরে নেই আমরা কাজ করি। কাজ করতে করতে দেখা গেল যে ঘটনার সময় অন্য একটা সিম দেয় এই ঘটনাস্থল থেকে, যেখানে তার ভিকটিমের বাড়ি ছিল ওইখান থেকে ঘটনাস্থল থেকে পর্যন্ত এই একটা নাম্বার, তারপরে তার সাথে 3টা নাম্বার। প্রশ্ন হলো, ভিকটিম ইয়াসিন আরাফাতের মোবাইল নম্বরের অবস্থান তখন কোথায় ছিল? ঘটনার দিন রাত 12:30 পর্যন্ত ওই নাম্বারটা খোলা ছিল। আমরা তখন ভিকটিমের নাম্বার, SMS, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো সব আমরা তথ্য পদ্ধতির আলোকে আমরা সব হাতে নিয়ে আসি। এগুলো আমার হাতে নিয়ে আসলি ওইখানে পর্যালোচনায় দেখা যায় যে ইয়াসিন আরাফাত যে তার মায়ের নাম্বার নিয়ে ওষুধ কেনার জন্য বের হয়েছিল, ওই নাম্বারে 12টা 1 মিনিটে মেসেজ দিছে তার মায়ের আর একটা নাম্বার ছিল ওই নাম্বারে যে আল্লাহ খোদা হাফেজ 3টে মেসেজ দিছে মেসেঞ্জারে। তো ওইগুলো আমরা দেখলাম, যে দেখার পরে তো আমাদের সন্দেহ যে ও নিজে হাতে এই মেসেজটা দেয়নি। তো ওই নাম্বারের সাথে আর এই অপরাধীদের ভিকটিমের নাম্বার আর অপরাধীদের নাম্বার একই জায়গায় ছিল। তখন আমাদের আরও মানে সন্দেহটা আরও বড় আকার ধারণ করলো যে না এরাই এই ঘটনার সাথে জড়িত। এবার সন্দেহভাজনদের মুখোমুখি হওয়ার পালা। 5 মে রাজধানীর ড্যামরার এই এলাকা থেকে আজিমকে গ্রেফতার করে পিবিআই। এমন তথ্য ছিল যে সে অনেক রাত্রে আসে এবং ভোরবেলার আগেই সে চলে যায়। আজানের আগে আমরা এখানে আসার পরে আমরা বাড়িটা ঘেরাও করে রাখি। কয়েকটা কলিং বেল দেওয়ার পরে ওর মা আসে বা দরজা খুলে আর দেখে যে পুলিশ
পরে আমার মা আবার দৌড়ায় দরজা বন্ধ করে দেয়। কয়েকটা কলিং বেল দেওয়ার পরে পাশের রুমে আজিম উঠে আসে। পুলিশের উপস্থিত দেখে আজিম আমাদের সাথে চিৎকার শুরু করে আর বলে যে ভুয়া পুলিশ, ভুয়া পুলিশ। আমরা বললাম যে আমরা পুলিশ। বলে যে ভুয়া পুলিশ, ভুয়া পুলিশ। এভাবে বললি অনেক লোক জড়ো হয় এবং এটা মব সৃষ্টি করার চেষ্টা করে। আজিমের দেওয়া তথ্য অনুযায়ী পরের দিন পিবিআই আজিমের স্ত্রী এবং ভিকটিম ইয়াসিন আরাফাতের মামাতো বোন নুসরাত জাহান মিমকে গ্রেফতার করে। তো বলছে যে এই ঘটনা আমাদের এসপি স্যার সালাম দিছে, আপনাকে যেতে হবে। তো মেয়েটা শিক্ষিত মেয়ে, তো উনি আর কোনো কথাটা না বলে আমাদের সাথে আসছে। আজিম আসলে আমাদেরকে বিভিন্নভাবে ডাইভার্ট করার চেষ্টা করি, কিন্তু আজিমের কথা শুনে যেটা মনে হচ্ছিল যে মিম এখানে জড়িত থাকতে পারে। তো আমরা যেহেতু এটা একটা তদন্তাধীন মামলা এবং যেহেতু একজন গ্রেফতারকৃত আসামির কাছ থেকে আরেকজনের ইনভলভমেন্টটা চলে আসলো, এই জন্য আমরা মিমকে অ্যারেস্ট করলাম। আপনার ছেলে যখন নিখোঁজ তখন কি মিমরা আসছিল খোঁজাখুঁজি করতে? যেদিন মারা গেছিল সেদিন আসছিল। তখন তাদের মিম আসছিল, মিমের হাজবেন্ড আসছিল? হাজব্যান্ড আসে নাই, এরা আসছিল। মিম আসছিল, এরা ফ্যামিলির সবাই এরা আসছিল। এসে তাদের আচরণ সব স্বাভাবিক ছিল? হ্যাঁ। মিমকে নেওয়ার পরে এই মামলাটার একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো। আর মিমের তথ্যের সূত্র ধরে আজিমের বন্ধু ফয়সালকে শনির আখড়া এলাকা থেকে গ্রেফতার করে পিবিআই। আমি বাইকার চালাই, হাউকাউ শুরু করে দিছে। সবাই বলতেছে আমারে বাঁচান, পুলিশই করতেছে, যে আমার পুলিশ এমনি এমনি ধরতেছে। ঘটনার 7 মাস পর কেসটি পিবিআইয়ের কাছে গেলে তদন্তে গতি আসে। এ নিয়ে আমরা আরও আলোচনা করতে চাই। সহকর্মী ওমর ফারুক রয়েছেন আমাদের সঙ্গে। ওমর, যে বিষয়টি দেখলাম যে পিবিআইয়ের হাতে তদন্তর ভার পড়ার পরেই তারা এর একটা জাল বিস্তৃত করেছে এবং পরিবার যাদেরকে সন্দেহ করছিল তার বাইরেও তারা নতুন করে সন্দেহের তালিকায় নতুন নতুন নাম যুক্ত করছিলেন এবং গ্রেফতারের সংখ্যাও বাড়ানো হচ্ছিল। এই পর্যায়ে আসলে তদন্তটি কোথায় ছিল এবং তারা যে প্রযুক্তিগত সহায়তাগুলো নিচ্ছিলেন সেগুলো আসলে কতটা কাজ করছিল? পিবিআই যে কাজটি করেছে সেটি হচ্ছে যে তারা তথ্য প্রযুক্তির সহায়তা নিয়েছে এবং আপনি যেমনটি বলছিলেন যে পরিবার একটা পর্যায়ে সন্দেহ করছিল, প্রথমে সন্দেহ করছিল হচ্ছে ইয়াসিন আরাফাতের যে বন্ধু সার্কেল, সেই বন্ধু সার্কেলকে, এবং এর পাশাপাশি ইয়াসিন আরাফাতের মায়ের সাথে তার যে মামার বাড়ির একটা সমস্যা ছিল সেটাকেও ওনারা সন্দেহ করেছিলেন। সেই জায়গাটাতে ছিল যে জায়গা জমির ভাগবাটোয়ারা নিয়ে একটা সমস্যা। কিন্তু পিবিআই তদন্ত করে যেই জায়গাটিতে পৌঁছালো সেই আসামিরা কোনো না কোনোভাবে মামা বাড়ির সাথেই সম্পৃক্ত, কিন্তু কারণটা কিন্তু আর জায়গা জমির না, কারণটা হচ্ছে অন্য। সেটা হচ্ছে আমরা পরবর্তীতে আসামিদের যখন জিজ্ঞাসাবাদ করা হবে, আসামিরা এখন অ্যারেস্ট হয়েছেন, আসামিদের যখন জিজ্ঞাসাবাদ করা হবে তখন আমরা আসলে পুরোটা জানতে পারবো। কিন্তু এখানে যেই বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে এই ইয়াসিন আরাফাতের যে মামাতো বোন, তার যে স্বামী, সে আসলে ওদের বাড়িতেই থাকতো এবং থাকার পরে সে আসলে ওই এলাকাতে অনুপস্থিত ছিল এবং এই বিষয়টাই পিবিআইয়ের নজরে আসে যে এই ব্যক্তি কেন অনুপস্থিত এবং সে কেন এখানে আসছে না। এবং তার পাশাপাশি তারা আরও একটি বিষয় বের করেছে, তার কাছে অনেকগুলো মোবাইলের সিম কার্ড রয়েছে এবং সেই সিম কার্ডগুলো সে একটা পর্যায় পর্যন্ত ব্যবহার করত এবং এক সময় এসে সেই সিম কার্ডগুলো 17টি সিম কার্ড একসাথে বন্ধ হয়ে যায়, একটি মাত্র সিম কার্ড খোলা থাকে। একজন সাধারণ মানুষের তো এতগুলা সিম ব্যবহার করার কথা না। পরিচয় বদলানোর একটা খেলা। হ্যাঁ, পরিচয় বদলানোর একটা খেলা। তো সেই জায়গাটাতে আসলে এইটাও আসলে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তাদের কাছে একটা বড় প্রশ্ন ছিল। আরও একটা বড় প্রশ্ন, মূল যে 2 জন আসামি, একজন হচ্ছে যেই 3 জনকে বা 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে, একজন হচ্ছে মিমের স্বামী আজিম এবং যে তার যে বন্ধু ফয়সাল। এখানে ফয়সাল এবং আজিম তারা দুজনে কিন্তু খুবই চালাকির আশ্রয় নেয়। সেটি কি, ফয়সাল হচ্ছে যে তার যে শাশুড়ি, তার শাশুড়ির সিম নিয়ে সে ঘটনাস্থলে গিয়েছে। অর্থাৎ অপরাধীরাও কিন্তু আজকাল অনেক সচেতন যে সিম নিয়ে গেলে সেখানে আসলে এরকম ধরা পড়তে পারে। সে কিন্তু তার এই যে পরিচয়টা লুকানোর জন্য সে কিন্তু
তার শাশুড়ির সিম নিয়ে সে ঘটনাস্থলে গিয়েছে। এবং আজিম হচ্ছে যে তার যে স্ত্রী মিমকে সে এর মধ্যে ডিভোর্স দেয় এবং পরবর্তীতে আবার একটা বিয়েও করে। সেই তার স্ত্রীর সিম নিয়ে সে হচ্ছে ঘটনাস্থলে গিয়েছিল এবং এই কারণেই তারা অনেকটা নিশ্চিত ছিল, যেহেতু তারা অন্যের সিম নিয়ে ঘটনাস্থলে গিয়েছে, এই কারণে তারা আসলে ধরা পড়বে না। এবং ধরা পড়ার পরে তারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বা পিবিআইকে বলেওছিল যে আমরা তো ধারণা করেছিলাম যে এমন কৌশল অবলম্বন করেছি যে আমাদেরকে আপনারা কখনোই ধরতে পারবেন না। যে আসামিরা তাদেরকে কেন্দ্র করে এই রহস্যের যেই স্রোত সেটি ঘনীভূত হয়েছে এবং সেখান থেকেই পরবর্তীতে বেরিয়ে আসে আসলে কি কারণে হত্যা করা হয়েছিল, এই বিষয় নিয়ে আপনার কাছে আবারও ফিরবো ওমর। মামলার দায়িত্ব পাওয়ার 50 দিন পর একে একে 3 জন আসামিকে গ্রেফতার করে পিবিআই। তাদের জিজ্ঞাসাবাদে যা জানা যায় তা মামলার মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। কি ঘটেছিল কিশোর ইয়াসিন আরাফাতের সাথে, কি ছিল তার হত্যাকাণ্ডের পেছনে? প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ আর ধারাবাহিক অনুসন্ধানে একে একে গ্রেফতার হয় সন্দেহভাজনরা। জিজ্ঞাসাবাদে এমন কিছু তথ্য উঠে আসে যা বদলে দেয় তদন্তের মোড়। পারিবারিক বিরোধ নাকি ভুল বোঝাবুঝি, এই হত্যাকাণ্ডের কারণ কোনটি? গ্রেফতারের পর আজিমকে জিজ্ঞাসাবাদ করে 5 সদস্যের একটি টিম। জিজ্ঞাসাবাদের শুরুতে ভিকটিম ইয়াসিন আরাফাতকে না চেনার কথা জানান আজিম। পুলিশ তেমনি তাকে আমরা নিবিড় হয়ে যখন জিজ্ঞাসাবাদ করলাম তখন সে একবার একরকম তথ্য দিচ্ছিল। তবে প্রযুক্তিগত অকাট্য প্রমাণ ও জেরার মুখে আজিম আর নিজেকে ধরে রাখতে পারেননি। বলছে যে আমি ইয়াসিন আরাফাত নামে ভিকটিম নামে কাউকে আমরা চিনি না। কি বলতেছেন এগুলা? আমার নামে কোনো মামলা নাই, কিছুই নেই, আমি তাদেরকে চিনি না। এবং আমি বলছি তাহলে আপনি শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন কাউকে চেনেন না? আমি কাউকে চিনি না। আমি প্রেম করে বিয়ে করছি, আমি শ্বশুরবাড়ি থাকতাম, আমি রাত্রে যাইতাম আর সারাদিন আমি কাজ করতাম। যে আপনি ঠিক আছে, আপনি একে চেনেন না, ঠিকই জানেন না, কিন্তু আপনি এই রাতে চাষারা কেন এই মোবাইলের সাথে বলেন তো? এটা আমরা জানি না, কি বলেন এগুলা, এগুলো জানি। তারপরে আসলেন আপনি পাসপোর্ট অফিসের পাস দিয়ে এইখান দিয়ে আপনি বইঘর দিয়ে তারপরে গেলেন হিরাজিল এই নাম্বার আর ভিকটিমের নাম্বার 1 12:30 পর্যন্ত ওইখানে কি করছেন বলেন? উনি চিন্তা মগ্ন হয়ে থাকে কিন্তু মুখ দিয়ে কিছু বলে না। ভিকটিমের নাম্বার আর তার নাম্বার, যে রাত 12টায় তুমি এখানে কেন? তোমার বাসা সেই সোনারগাঁও বরাবর, এখান থেকে 10 কিলো দূরে, আপনি থাকার কথা সোনারগাঁও, আপনি এখানে কেন বলেন? এই প্রশ্নটা জবাব দেন। তো বিভিন্ন কথা বলছে, আমি হুন্ডা চালাই, আমার বন্ধু কে ছিল, মানে এই যে কথা আটকে যাবে, পাপ তো ধরা খাবেই। আজিম হোসাইন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে মেলে মিমের সাথে বিয়ে ও বিচ্ছেদের বিবরণ। আমি নুসরাত জাহান মিমকে বিগত 2020 খ্রিস্টাব্দে পালিয়ে বিয়ে করি। প্রথমে পরিবার মানে নাই, পরে মেনে নেয়, কিন্তু মিম কখনো আমাদের ঘরে আসেনি। প্রায় 5 বছর ওর বাবার বাড়িতে থেকেছে। আমি মাঝে মধ্যে শ্বশুরবাড়ি যেতাম। এক পর্যায়ে আমি টের পাই ওর সাথে অন্য কারো সম্পর্ক আছে। আমি ওর মোবাইল ফোন চেক করে জানতে পারি ওর ফুফাতো ভাই ইয়াসিন আরাফাতের সাথে ওর শারীরিক সম্পর্ক আছে। পরে বাসা থেকে বের হয়ে আমাদের বিয়ের উকিল বাপ ও আমার বন্ধু ফয়সালের কাছে বিষয়টি খুলে বলি। ফয়সালকে বলার পর বিগত 2025 খ্রিস্টাব্দের জুন মাসের দিকে মিমকে ডিভোর্স দেই। অর্থাৎ ডিসিস্ট মারা যাওয়ার আগে আজিম তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে। ওর মনে হয়েছে যে এই ছেলেরা একটু সচ্ছল আর মিম ওর ওয়াইফ এরা একটু দুর্বল। তো টাকা পয়সা মানুষের থাকলে তো বিভিন্ন সময় ছোট আর বড় মানে না। তবে আদালতে দেওয়া মিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে জানা যাচ্ছে, মোবাইল ফোন চেক করে যে ইয়াসিন আরাফাতের সাথে চ্যাটিং দেখেন আজিম, তিনি মিমের ফুফাতো ভাই নন। অনুমান বিগত জুন 2025 আজিম আমার বাবার বাড়িতে আসে, লুকিয়ে আমার ফোন চেক করে। আমার এক ক্লাস ফ্রেন্ড আরাফাতের সাথে মোবাইলে চ্যাটিং দেখে। ইয়াসিন আরাফাত ও আমি হাজী আয়াত আলী উচ্চ বিদ্যালয়ের প্রাইমারিতে একসাথে পড়তাম, কিন্তু আজিম মনে করে এটা আমার ফুফাতো ভাই ইয়াসিন আরাফাত। চ্যাটিং দেখার পর আমার সাথে অনেকক্ষণ ঝগড়া করে, থাপ্পড় দেয়। যাওয়ার সময় হুমকি দিয়ে বলে ইয়াসিনকে সে দেখে নেবে। এর প্রায় মাস 2 পর জানতে পারি যে কে বা কারা আমার ফুফাতো ভাইকে মেরে ফেলেছে। মিমের যে ব্যবহৃত মোবাইলটি সেটা আমরা জব্দ করেছি। মিমের মোবাইলে আমরা
মোবাইল আমার ফরেন্সিক্যালি আমার নিজেরাই এক্সামিন করে দেখলাম যে সেখানে কিছু ডিলিটেড হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জারের কিছু ডিলিটেড আমরা কিছু চ্যাট পেলাম। ওই চ্যাটে আমরা দেখলাম যে একাধিক ছেলেদের সাথে তার সম্পর্ক জিনিসটা আমাদের কাছে প্রতিমান হলো। একটি আপনার ফেসবুক মেসেঞ্জারে ইয়াসিন আরাফাত নামে একজনের আইডি, সেখান থেকে মিমের সাথে বেশ কিছু আমরা চ্যাট পেলাম এবং চ্যাটটা একটু মনে হলো যে মানে আপনার একটু গভীর সম্পর্কের বিষয়টা আমাদের কাছে মনে হলো। এবং যেহেতু আমাদের ডিসিসের নামও ইয়াসিন আরাফাত এবং ওই ফেসবুক আইডির নামও যেহেতু ইয়াসিন আরাফাত, তখন আমাদের কাছে মনে হলো যে আমাদের ডিসিস এই ইয়াসিন আরাফাত কিনা। তখন আমরা মিমকে আরও যখন আমরা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলাম, তখন মিম বলে যে না, এই ইয়াসিন আরাফাতটা তার ফুফাতো ভাই ইয়াসিন আরাফাত নয়। এদিকে আদালতে দেওয়া জবানবন্দিতে আজিম তার ফুফাতো শ্যালক ইয়াসিন হত্যার জন্য তার সাবেক স্ত্রীকে দায়ী করেছেন। আমাদের জিজ্ঞাসাবাদে সে বলে যে এই ডিসিসকে হত্যাকাণ্ডের পিছনে ডিসিসের মামাতো বোন নুসরাত জাহান মিম সে জড়িত আছে। জবানবন্দিতে আজিম দাবি করেছেন ইয়াসিন হত্যার 4 দিন আগে 2 লাখ টাকায় খনি ভাড়া করেন মিম। ডিভোর্সের পর ফয়সাল আমাকে জানায় মিম ওর সাথে কথাবার্তা বলে, আমি যেন ওর সাথে দেখা করি। এরপর বিগত 7 আগস্ট 2025 তারিখে মিম ফয়সালকে 2 লক্ষ টাকা অফার দিয়ে বলে আরাফাতকে মেরে ফেলতে। এটা আমাদেরকে বলেছিল যে তাদের ভিতর জমি জমার সমস্যা আছে। এ থেকে মিম ক্ষুব্ধ হয়ে এটা ডিসিসকে হত্যা করার জন্য মিম 2 লক্ষ টাকা দিয়েছিল অপর আরেকজনকে। এদিকে মিমের জবানবন্দি থেকে জানা যাচ্ছে আজিম তার কাছে ইয়াসিনকে হত্যার কথা স্বীকার করেছেন। অনুমান 10-15 দিন পর আজিম আমার বাসায় আসে। আজিমের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে ও ঘামতে থাকে আর বলে ইয়াসিনকে মেরে পথের কাঁটা সরিয়েছি। তারপর সেদিনই সে চলে যায়, আর যোগাযোগ করেনি। আমি ভয় পেয়ে কাউকে কিছুই জানাইনি। ডিসিস ইয়াসিন আরাফাতের কথা বলে এক পর্যায়ে আজিম মিমকে বলেছিল যে ওকে এমনভাবে কে মেরেছে এটা তো কেউ বের করতে পারবে না। এই কথাটা মিম আমাদের কাছে বলেছে। আমার কিছু স্বর্ণালঙ্কারের অনুমান মূল্য 2 লক্ষ টাকা হারিয়ে যায় বাসা থেকে, অনেক খুঁজেও পাইনি। এটা আমার ফুফাতো ভাই মারা যাওয়ার আগের কথা। এই বিষয়ে আজিমকে আমি সন্দেহ করেছিলাম। ওর কাছে জিজ্ঞাসা করাতে ও যেদিন এসেছিল ও স্বীকার করে যে আমার গোল্ড চুরি করে ও লোক ভাড়া করে ইয়ামিনকে মেরেছে। এদিকে ফয়সাল তার জবানবন্দিতে মিমের কাছ থেকে কোনো লেনদেনের কথা স্বীকার করেননি, বরং হত্যাকাণ্ড সম্পর্কে মিমের বক্তব্যের প্রতিধ্বনি করেছেন ফয়সাল। এই ঘটনার অনুমান 1.5-2 মাস পর সাইনবোর্ড স্ট্যান্ডের মোড়ে ওর সাথে দেখা হলে আজিম আমাকে জানাই ওর স্ত্রী মিমের সাথে প্রেম ঘটিত কারণে ওর ফুফাতো ভাই আরাফাতকে মেরেছে। জিজ্ঞাসাবাদে আজিম জানিয়েছেন ঘটনার 2 মাস আগ থেকেই ইয়াসিনকে বাগে পাওয়ার সুযোগ খুঁজতে থাকেন তিনি। আজিমের তথ্য অনুসারে সে এই ঘটনার 2 মাস আগে থেকেই তার পিছে লাগছে যে এইটাই মনে হয় তার বন্ধু, তার বোর প্রেমিকা। সে সকালে বের হয়েছে 11টায় তার মার সাথে, বের হয়ে তার টানবাজার গেছে। টানবাজার পর্যন্ত ও ছিল, টানবাজার থেকে আসছে, আসা পর্যন্ত ছিল, কিন্তু একা পায় নাই। তার আগেও স্কুলে গেলেই বন্ধুদের সাথে যায়, একা আসে না, সে কখনো একা পায় না। অবশেষে সুযোগ মেলে 2025 সালের 11 আগস্ট সন্ধ্যায়। মায়ের জন্য ওষুধ কিনতে বের হলে আজিম ও তার এক সহযোগী ইয়াসিনকে কৌশলে সিএনজি অটোরিকশায় তোলেন। আজিম বলছে যে তোমার মামার বাড়ি যাব, দ্রুত চলো যাই। কেন যাইতো? বলে চলো যাই, তোমার মা ওইখানে গেছে, যাবো। আমার মা তো না দেখে এলাম বাসায়, এই কথা বলার সুযোগই দেয়নি। এরপর ডিবি অফিস চানমারি এলাকা হয়ে সিএনজিটি থামে শিবু মার্কেটে। এখান থেকে হত্যা মিশনে যোগ দেন আজিমের বন্ধু জাহিদ হাসান। আজিমের কথা মতো জাহিদ হাসানকে চাকরি দিছে। চাকরি দিলে ওরে লেবার। এক পর্যায়ে আজিম বলছে যে তুমি 8:30টার দিকে, তুমি 8টা থেকে 8:30 দিকে শিবু মার্কেট থাকবা। শিবু মার্কেট থেকে ওঠার পরে মাঝখানে ছিল একটা ছেলে, ডাইনে একজন আর সামনে একজন। ভুইগড় এলাকায় সিএনজির সাথে মোটর সাইকেল নিয়ে যোগ দেন ফয়সাল। সিএনজির ভিতরেই চিৎকারের আওয়াজ পাইছে পিছনে থেকে, তো মোটর সাইকেল আবার সামনে আগাইছে,
মানে আজ ফয়সালের ভাষ্যমতে কথা, ফয়সাল বলছে যে এই চিৎকারের শব্দ, ও সামনে আগাইছে, দেখে যে মারপিট করছে, এই মারপিট করছে, ওই সামনে আস। প্রশ্ন হলো, অপরাধের সময় সিএনজি চালকের ভূমিকা কি ছিল? সে কান্নাকাটি করছে, এই কাজ করেন কেন, এই কাজ করেন কেন। তখন বলছে তুমি যদি কথা বলো তোমারে মেরে ফেলবো। এরপর আশরাফ ফিলিং স্টেশনের সামনে ডিএনডি লেকের পানিতে ইয়াসিন আরাফাতের মরদেহ ফেলে দেয় খুনিরা। গ্রেপ্তার করার পরে যে ঘটনাস্থলে যে আজিম কোথায় এলা লাশটা ফেলে দিছিল, পরে আমরা এখানে আসছিলাম, আজিমকে নিয়ে আসছিলাম। হ্যাঁ, আসার পরে সে কি বললো? বললো যে তারা লাশটা ওইখান থেকে ফেলাইছে, ওইখান থেকে ফেলছে, পরে বাঁচতে বাঁচতে এখানে আসছে, ওই পারে ফেলছে, ওই পারে ফেলছে। তারপরে আমরা এখান থেকে মানে লাশটা এখানে পাওয়া গেছে। ওরা এই এলাকায় মানে তখন যখন ফেলছে তখন এই এলাকার অবস্থা কি ছিল? মানে 12টার পরে, রাত 12টার পরে একদম নিরিবিলি হয়ে যায়, নিরিবিলি হয়, জনশূন্য, মানে 2-1টা রিক্সা চলে, এমনি মানে আর কোনো লোকজন থাকে না, এই জন্য এই এলাকাটা বেছে নিচ্ছে। লেক পারে গিয়ে তখন ওই ছেলেটার সঙ্গে আজিমের কথা কাটাকাটি হচ্ছিল, এই আজিমের ওয়াইফের সাথে তার কী সম্পর্ক এইসব নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। এবং লেক পারে নিয়ে যাওয়ার পরে আজিম সে ছেলেটাকে সিনি থেকে নামানোর পরে আজিমের বন্ধু ফয়সাল, জাহিদ হাসান এবং আজিমের আরেকজন কাজিন তারা সহ তার এই ডিসিস্টের গলায় গামছা পেঁচিয়ে তারা সবাই মিলে তাকে ওখানে শ্বাসরোধ করে খুন করে। সেখানে ইয়াসিন আরাফাত বারবার বলছিল যে না, সে মিম তার বোন, মিমের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। প্রশ্ন হলো, তাহলে কি একটি ভুল বোঝাবুঝির বলি কিশোর ইয়াসিন? এবং সমস্ত আপনার এই তথ্য প্রযুক্তিগত বিশ্লেষণ বলেন, আমাদের যে বিভিন্ন বিশ্লেষণ সব কিছু মিলে আমাদের কাছে এটাই তদন্তে প্রতিফলন হয়েছে যে শুধুমাত্র ক্ষোভ থেকে আজিমের এই ক্ষোভটাই কাজ করেছিল, যে তার স্ত্রী যাকে সে ভালোবাসত তার সাথে যে ছেলেটার অবৈধ সম্পর্ক, এই ছেলেটাকে সে আসলে পরিকল্পনা করে এই পৃথিবী থেকে তাকে হত্যা করেছে। পিবিআই জানিয়েছে শিগগিরই এই মামলার চার্জশিট আদালতে জমা দেয়া হবে। আজিমের যে কাজিন, যে ঘটনাস্থলে যে ছিল, হত্যাকাণ্ডের সঙ্গে যে প্রত্যক্ষভাবে জড়িত ছিল, তার নামটা আমরা এখন প্রকাশ করছি না, তো তাকে আমাদের গ্রেফতার করে এবং যে সিএনজি ড্রাইভার ছিল, এই দুজনকে আমাদের এখনও গ্রেফতার করা বাকি আছে। বাট আমাদের তদন্ত কার্যক্রম মোটামুটি শেষ। ঘটনা হত্যাকাণ্ডের মোটিভ থেকে শুরু করে হত্যাকাণ্ড কারা জড়িত ছিল এগুলো আমাদের বের করা শেষ। এবং এই দুজন আসামিকে আমরা হয়তো দ্রুতই গ্রেফতার করতে সক্ষম হবো। আমাদের কার্যক্রম চলছে, আমরা অভিযান করেছি। এই দুজন আসামিকে গ্রেফতার করলে আমরা খুব শীঘ্রই মোটামুটি চার্জশিট দিতে পারবো। আমি একজন সন্তান হারা মা, বুঝছেন, আমার ছেলে গেছে, আমার যন্ত্রণা আর কেউ পৃথিবীর বুঝবে না, তাই আমি আমার সন্তানের মৃত্যুর সঠিক বিচার চাই। অনুমানের একেবারে বাইরে গিয়ে হত্যাকারীরা ছক কষেছিল। এ নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করতে চাই। সহকর্মী ওমর ফারুক রয়েছেন আমাদের সঙ্গে। ওমর, শেষমেশ আসলে আমরা কি বলতে পারি যে এই হত্যাকাণ্ডটি শুধুমাত্র নামের ভুলে কিংবা ভুলবশত একজনকে উদ্দেশ্য করা হয়েছিল? পিবিআই যে তদন্ত যে সংস্থা, তারা আসলে সেটাই বলতে চান। তারা বলতে চান যে মিমের সাথে কথা বলে আরও যেই সাক্ষী না আসামি রয়েছে, যেমন হচ্ছেন জাহিদ নামে একজন, তারপর হচ্ছে ফয়সাল, এই তিনজনের বক্তব্য অনুযায়ী, বক্তব্যকে ভিত্তি ধরে এবং হচ্ছে আরও যে তথ্য প্রযুক্তিগত যে অবস্থানগত যেই প্রমাণ, সেইটা আসলে প্রমাণ করে যে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু কেন ঘটেছে সেটা কিন্তু তথ্য প্রযুক্তি কিন্তু আসলে সেটা বলতে পারে না। তথ্য প্রযুক্তি বলবে হচ্ছে আনুষাঙ্গিক যেই তথ্য প্রমাণ, সেইটার ভিত্তিতে। তো সেইটা কি কারণে ঘটেছে সেটা হচ্ছে আমরা দুইটা ভার্সন পাচ্ছি। একটা হচ্ছে মিমের ভার্সন, যেটা বলছে যে তার যে পরকীয়া প্রেমিক, তার নামের সাথে মিলের কারণে আজিম ভুল করে তাকেই তার পরকীয়া প্রেমিক মনে করে হত্যা করেছে, এবং যেটার সাপোর্ট আবার হচ্ছেন ফয়সাল এবং হচ্ছে অন্যরা। কনফিউশন বা ধোঁয়াশার জায়গা সেটি হচ্ছে যে আজিম যে কাজটা করেছে সেটা হচ্ছে যে এই ঘটনার মানে হত্যাকাণ্ডের কয়েক মাস আগে হচ্ছে এই পরকীয়া প্রেমিক বিষয়ক বিরোধ বা ঝগড়াটা হয়।
এরপরে হচ্ছে আজিম হচ্ছে মিমকে ডিভোর্সও দেয়। ডিভোর্সের মাসখানেক পরে হচ্ছে গিয়ে সেই হত্যাকাণ্ডটি ঘটে। এখন ধোঁয়াশার জায়গাটা হচ্ছে যে যাকে সে ছেড়ে দিয়েছে এবং যার সাথে তার সম্পর্ক নাই, সেই ঘটনাকে নিয়ে সে কেন এরকম একটা হত্যাকাণ্ড ঘটাতে যাবে, এইটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নটা আমরা পিবিআইকে আমরা করেছিলাম। সেখানে পিবিআই যেটি বলছে যে মিম এবং আজিম তারা হচ্ছে 5 বছরের একটা প্রণয় বা প্রেমের সম্পর্কের পরে, অ্যাফেয়ারের পরে তারা পালিয়ে বিয়ে করেছিলেন এবং এই ঘটনাটা আসলে আজিম কোনোভাবেই মানতে পারেন না এবং মানে বড় ধরনের একটা শক ছিল এবং সেই প্রতিশোধ এবং জিঘাংসার জায়গা থেকেই সে এই কাজটা করেছে। এইটা হচ্ছে তাদের একটা উত্তর। আরেকটা হচ্ছে যে এই পরিবারের সাথে যে মানে মিমের বাবার পরিবারের সাথে যে তার যেই বাবার বোন, তার যে ফুপির যেই একটা ঘটনা ঘটলো যে তাকে সে আহত হলো বা খুব খারাপ অবস্থা ছিল, সে যে টাকা দিয়ে এই ঘটনা যে ঘটায় নাই, সেইটা আসলে কিভাবে প্রমাণ করা যাবে, সেইটার ক্ষেত্রে পিবিআই বলছে যে যেহেতু অন্যরা, ফয়সাল যেটা বলছে যে সে আসলে এই ধরনের মিম তাকে এই ধরনের কোনো টাকা পয়সা দেয় নাই, সেইটাকে ধরে আসলে তারা এটা বলছেন যে এটা মোটামুটি যে ভুল বোঝাবুঝির কারণেই এই ঘটনা ঘটছে। কিন্তু সবচাইতে রহস্যপূর্ণ যেই বিষয় আমার কাছে মনে হয়েছে, বা এটা একটা কী বলবো, যে আমাদের যে এই রিপোর্ট সেটার একটা মানে অপূর্ণতা যদি আমি বলি, ইয়াসিন আরাফাতের নিখোঁজ হওয়া পর্যন্ত এবং হচ্ছে তার বন্ধুদেরকে সন্দেহ করা পর্যন্ত ইয়াসিন আরাফাতের মা খুব সাবলীলভাবে আমাদের সাথে কথা বলেছেন। কিন্তু যখনই তার ভাইয়ের পরিবারের সাথে এই যে সম্পর্ক বা মিমের এই ইস্যুটা তার সামনে এসেছে, তখনই তিনি আমাদেরকে বলেছেন যে তিনি আসলে এই বিষয়ে আর মুখ খুলতে চাননি, তিনি অনেকটাই অনীহা দেখিয়েছেন। এর পাশাপাশি আমরা তাকে প্রশ্নও করেছিলাম যে মিমের যে পরিবারেরকে তারা সন্দেহ করে কিনা, তিনি আসলে সেটাও বলেননি। তিনি যেটি বলছেন যে সব মিলিয়ে তিনি চান যে তার ছেলেকে কে হত্যা করেছে সেটা যেন প্রকৃত অপরাধীরা আসলে আইনের আওতায় আসে। তবে পিবিআই মোটামুটি কনফিডেন্ট এবং আত্মবিশ্বাসী সংস্থা হিসেবে যে তারা আসল ঘটনাই বের করতে পেরেছেন এবং তারা প্রকৃত আসামিদেরকেই ধরতে পেরেছেন এবং তারা কনফিডেন্ট যে আদালতে তারা যেই দাবিগুলো করছেন, অভিযোগগুলো, যে তথ্য প্রমাণ হাজির করেছেন, তাতে তারা যে ঘটনা বলছেন, যে মোটিভ বলছেন, সেটা প্রতিষ্ঠিত হবে। ওমর, এই ঘটনা নিশ্চয়ই অনেকের চোখ খুলে দেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এর বিস্তারিত আমাদের সঙ্গে তুলে ধরার জন্য। এক কিশোর নিখোঁজ হওয়া থেকে শুরু করে 9 মাসের দীর্ঘ তদন্ত, এই পুরো ঘটনা প্রবাহ আমাদের মনে করিয়ে দেয় কোনো অপরাধের পেছনে সত্য অনেক সময় চোখে দেখা বাস্তবতার চেয়েও বিস্ময়কর হয়। প্রযুক্তিগত তথ্য, সাক্ষ্য প্রমাণ এবং ধারাবাহিক তদন্তের সমন্বয়ে উন্মোচিত হয়েছে এই মামলার রহস্য। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, আজকের পর্বে উপস্থাপিত তথ্যগুলো পুলিশি তদন্ত, মামলার নথি এবং রিমান্ডে দেওয়া বক্তব্যের ভিত্তিতে তৈরি। অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। আদালতের রায় না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী সবাই নির্দোষ বলে বিবেচিত। দর্শক, গত পর্বে আমরা দেখিয়েছিলাম গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা পূর্বপাড়ার একটি ভাড়া বাসায় ঘুমিয়েছিলেন 5 জন মানুষ। একজন মা, তার 3 কন্যা আর তার ছোট ভাই। সেই ঘুম থেকে আর কেউ জেগে ওঠেননি। কে করেছিল এই হত্যাকাণ্ড, কেন করেছিল, যার বিস্তারিত দেখানোর চেষ্টা করেছিলাম আমরা। আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।